তো আমরা এটার ফার্স্ট পার্ট আগের অংশে পড়েছি। মোটামুটি সেকেন্ড পার্ট থেকে আমরা শুরু করব। যেটা বলেছিলাম সেটা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আইরিশ ন্যাশনাল রিভল্টের সঙ্গে জড়িত একটা নাটক, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে আইরিশরা কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, যেটা জয়েন্টভাবে ব্রিটেন, সেই ব্রিটেনের অংশ ছিল এবং বহুদিন ধরেই কিন্তু ব্রিটিশরা সেখানে হচ্ছে শাসন করেছে। আমাদের দেশেও যেমন ব্রিটিশদের শাসন দীর্ঘকাল ধরে ছিল, সেরকম কিন্তু আইরিশদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। অর্থাৎ আয়ারল্যান্ডের লোকেরাও কিন্তু বেশ অনেক দিন ধরেই এই যে ব্রিটিশ রুলটা থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করছিল। তো এখানে সেরকম একটা প্রেক্ষাপটেই আমরা দেখতে পাচ্ছি যে একজন ন্যাশনালিস্ট এবং একজন পেট্রিয়টিক পার্সন, অর্থাৎ একজন দেশপ্রেমী, এবং সে তার দেশকে এই ব্রিটিশদের হাত থেকে কিন্তু রক্ষা করার চেষ্টা করছে এবং সেখানে তাকে বন্দি করা হয়েছে। স্বাভাবিক ব্যাপার, এটা চিরকালই হয়েছে, যখনই কোনো ন্যাশনাল রিভল্ট বা জাতীয়তাবাদী কোনো আন্দোলন হয়েছে তখনই কিন্তু শাসকরা সবসময়ের জন্য চেয়েছে এই ধরনের মুভমেন্টগুলোকে আটকে দেওয়ার জন্য। তো এবারে সেক্ষেত্রে আমরা দেখবো যে যারা সংগ্রাম করছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবো যে তাদেরকে ধরে অনেক সময়ই জেলে রাখা হয়েছে। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি, তাকে জেলের মধ্যে রাখা হয়েছিল, সে জেল থেকে বেরিয়ে গিয়েছে। এবার তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হচ্ছে তাকে খোঁজার জন্য। তো এরকম একটা সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সিপোর্ট দিয়ে, অর্থাৎ সমুদ্র বন্দর দিয়ে তার পালিয়ে যাওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। এই রকম জায়গায় সার্জেন্ট এবং কিছু পুলিশ তাকে ধরার চেষ্টা করছে এবং লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে একজন লোকের দেখা পাওয়া গেছে, একজন র্যাগড ম্যান বলে যাকে আমরা এখানে চিহ্নিত করেছি, এবং সেই লোকটি নিজেকে একজন ব্যালাড সিঙ্গার হিসেবে দাবি করছে বারবার, এবং সে ব্যালাড গান শুনে মানে ব্যালাড গান গেয়ে আমাদের সার্জেন্টকে শোনাচ্ছে, কিন্তু সার্জেন্ট তাতে মোটেই খুশি হচ্ছে না। তো এবারে আমরা তার সেকেন্ড পার্টে কি আছে দেখে নিই। সার্জেন্ট বলছে, ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ম্যান বলছে, শিওর, ইউ টোল্ড মি টু বি গোয়িং অ্যান্ড আই এম গোয়িং, যে আপনিই তো আমাকে যেতে বললেন, তাই জন্য আমি চলে যাচ্ছি। সার্জেন্ট বলছে, ডোন্ট বি এ ফুল, বোকার মতো কাজ করো না। আই ডিডন্ট টেল ইউ টু গো দ্যাট ওয়ে, তাহলে বলছে আমি তোমাকে ওই রাস্তায় যেতে বলিনি। অর্থাৎ সে কিন্তু সি পোর্টের যেদিক দিয়ে মানে পালিয়ে যাওয়ার পথ, যেই পথটা দিয়ে ওই লোকটার পালিয়ে যাওয়ার কথা, সে কিন্তু সেই পথ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আই টোল্ড ইউ টু গো ব্যাক টু দ্য টাউন, আমি তোমাকে শহরে ফিরে যেতে বলেছি। অর্থাৎ এই দিকে যেদিকে তুমি যাচ্ছ এই দিকে যাওয়ার কথা কিন্তু আমি তোমাকে বলিনি। তখন ম্যান বলছে, ব্যাক টু দ্য টাউন ইজ ইট, তুমি কি শহরে ফিরে যাওয়ার কথা বলছো, তাই কি? সার্জেন্ট বলছে, টেকিং হিম বাই দ্য শোল্ডার অ্যান্ড সবিং হিম বিফোর হিম, তাহলে কি হয়েছে? তাকে একদম তার ঘাড় ধরে একেবারে তাকে ধাক্কা দিয়ে তিনি ধরেছেন এবং তিনি বলছেন, হেয়ার আই উইল শো ইউ দ্য ওয়ে, আমি তোমাকে রাস্তাটা দেখিয়ে দেবো। অর্থাৎ সার্জেন্ট একটু অ্যাংরি হয়েছেন, তাই জন্য তিনি একদম ঘাড়ে ধরে খুব ক্রুয়েল ভাবে, একদম নিষ্ঠুর ভাবে তিনি বলছেন যে আমি তোমাকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, বি অফ উইথ ইউ, এখান থেকে এক্ষুনি চলে যাও। হোয়াট আর ইউ স্টপিং ফর, তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো, কিসের অপেক্ষা করছো? ম্যান হু হ্যাজ বিন কিপিং হিজ আই অন দ্য নোটিস পয়েন্টস টু ইট, তাহলে ম্যান এবার কি করছে না, সে যে নোটিশটা দেখছিল, অর্থাৎ যে পোস্টারটা ওই ব্যারেলে মারানো হয়েছে, সেই ব্যারেলটার দিকে যে সে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, সেদিকে হচ্ছে পয়েন্ট করছে, হাত দেখাচ্ছে। আই থিঙ্ক আই নো হোয়াট ইউ আর ওয়েটিং ফর সার্জেন্ট, বলছে আমি কিন্তু জানি যে তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো সার্জেন্ট, অর্থাৎ তোমার উদ্দেশ্য কি, তুমি কেন এখানে ওয়েট করছো বা কার অপেক্ষায় রয়েছে, এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। সার্জেন্ট তখন বলছে, হোয়াট ইজ দ্যাট টু ইউ, এতে তোমার কি? ম্যান বলছে, অ্যান্ড আই নো ওয়েল দ্য ম্যান ইউ আর ওয়েটিং ফর, আই নো হিম ওয়েল, আই উইল বি গোয়িং। তাহলে সে এবার দেখো একটু খুব নাটক করা শুরু করেছে, সে বলছে, অ্যান্ড আই নো ওয়েল দ্য ম্যান ইউ আর ওয়েটিং ফর, আমি ওই লোকটাকে খুব ভালো করে জানি যাকে তুমি খুঁজছো, ফর আই নো হিম ওয়েল, এবং আমি খুব ভালো করে তাকে চিনি,
আই উইল বি গোয়িং। এবার ক্যাজুয়ালি, খুব ক্যাজুয়ালি সে বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি। হি সাফলস অন, সে আবার সেই তার ব্যালাড গুলোকে সেগুলোকে আবার গুছিয়ে নিচ্ছে। সার্জেন্ট বলছে ইউ নো হিম, কাম ব্যাক হেয়ার, হোয়াট শট ইজ হি। তাহলে দেখো যখনই সার্জেন্ট শুনতে পেলো যে এই লোকটা তাকে চেনে, কারণ সার্জেন্ট নিজে কিন্তু ওই লোকটিকে চেনে না, বা ওর সঙ্গে কিছু মানে ওই লোকটার সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু আমাদের সার্জেন্টের কাছে নেই। সে শুরুর আগেই বলেছে যে লোকটার ভাগ্য ভালো যে সে আমি আসার আগেই চলে গেছে, এরকম ধরনের কথাবার্তা কিন্তু আমরা সার্জেন্টের কাছ থেকে শুনেছি। সার্জেন্ট তাই জন্য বলছে ইউ নো হিম, কাম ব্যাক হেয়ার, হোয়াট শট ইজ হি। তাহলে বলছে তুমি চেনো তাকে, সে কেমন, তুমি ফিরে এসো এখানে আমাকে বলো। তাহলে সার্জেন্ট এবারে কিন্তু অনেকটা বেশি কিউরিয়াস হয়ে পড়েছে। এরপরে ম্যান বলছে কাম ব্যাক ইজ ইট সার্জেন্ট, তুমি কি আমাকে ফিরে আসতে বলছো সার্জেন্ট? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ মি কিল্ড, তুমি কি চাইছো আমি এখানে মারা যাই? তাহলে দেখো এই ম্যান কিন্তু খুব চালাকির সঙ্গে আহ কথাবার্তা বলছে, এবং সে কিন্তু জানে যে সার্জেন্ট এখানে কি জন্য দাঁড়িয়ে আছে। তারপরেও সে কিন্তু এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছে যে যে লোকটির জন্য সার্জেন্ট এখানে দাঁড়িয়ে আছে সে খুব ভয়ানক একজন ব্যক্তি। তাই জন্য সে বলছে কাম ব্যাক ইজ ইট সার্জেন্ট, তুমি কি বলছো, ফিরে আসার কথা? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ মি কিল্ড, তুমি কি চাইছো আমি ওর হাতে মারা যাই? হোয়াই ডু ইউ সে দ্যাট? তখন লোকটা বলছে তুমি কি বললে, এটা কেন বললে? মানে বলছে নেভার মাইন্ড, আই এম গোয়িং, বাদ দাও বাদ দাও, আমি চলে যাচ্ছি। I would not be in your shoes if the reward was 10 times as much. তাহলে বলছে আমি কখনোই হচ্ছে আপনার জায়গায় থাকতাম না। এই যে ইন ইয়োর শুজ মিন ইন ইয়োর পজিশন, অর্থাৎ আপনি যে জায়গায় রয়েছেন, যে জায়গায় মানে আজকে যে পরিস্থিতিতে আপনি রয়েছেন, আজকে যদি রিওয়ার্ড যে উপহার বলো বা যে পুরস্কারের কথা বলা হয়েছে যে যে ওই লোকটিকে ধরিয়ে দেবে তাকে পুরস্কৃত করা হবে, সেই পুরস্কারের যদি 10 গুণ ও পুরস্কার দেওয়া হতো তাহলেও কিন্তু আমি কি করতাম না, আমি আপনার জায়গায় থাকতাম না। অর্থাৎ আপনি যে এই এত রাতে এখানে অপেক্ষা করছেন ওই লোকটাকে ধরার জন্য, আমি কিন্তু করতাম না। গোজ অফ স্টেজ টু লেফট, এবং বাঁ দিক ধরে সে কিন্তু স্টেজের থেকে নেমে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ চলে যাওয়ার চেষ্টা করছে। নট ইফ ইট ওয়াজ 10 টাইমস অ্যাজ মাচ, এবং মুখে সে আবার বলছে 10 গুণ হলেও কিন্তু আমি করতাম না। সার্জেন্ট রাসিং আফটার হিম, সার্জেন্ট তার পিছে দৌড়ে যাচ্ছে এবং বলছে কাম ব্যাক হেয়ার, কাম ব্যাক। তাহলে সে তাকে এবার কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছে। এতক্ষণ কিন্তু সার্জেন্ট তাকে বারবার বলছিল চলে যাও এখান থেকে, চলে যাও, কিন্তু যখন সে এরকম ধরনের কিছু কথাবার্তা বললো তাতে সার্জেন্ট কিন্তু কি হলো, অনেক বেশি কিউরিয়াস হয়ে পড়লো। তাই জন্য সে বলছে সার্জেন্টকে বলছে কাম ব্যাক হেয়ার, কাম ব্যাক, সরি সার্জেন্ট বলছে এখানে ফিরে এসো। ড্র্যাগস হিম ব্যাক, তাকে টেনে আনছে। হোয়াট সর্ট ইজ হি, সে কেমন? হোয়ার ডিড ইউ সি হিম, তুমি কোথায় দেখেছো তাকে? তখন ম্যান বলছে আই স হিম ইন মাই ওন প্লেস, আমি তাকে আমার নিজের জায়গাতেই দেখেছি। ইন দ্য কাউন্টি ক্লেয়ার। তাহলে কাউন্টি ক্লেয়ার অ্যাকচুয়ালি এটা একটা জায়গা, একটা ডিস্ট্রিক্ট, এটা আয়ারল্যান্ডেরই। তো মানে সাউদার্ন ওয়েস্টার্ন আয়ারল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট। তো এই ডিস্ট্রিক্টেই ম্যান দাবি করছে যে তার বাড়ি সেখানে, এবং সে সেখানেই বসবাস করে, আর সেখানেই কিন্তু সে এই লোকটির সঙ্গে তার দেখা হয়েছে। আই টেল ইউ ইউ উডেন্ট লাইক টু বি লুকিং অ্যাট হিম। তা বলছে সে এতটাই ভয়ানক যে আই টেল ইউ, আমি তোমাকে বলছি, ইউ উডেন্ট লাইক টু বি লুকিং অ্যাট হিম, তুমি তার দিকে তাকাতেও পছন্দ করবে না। ইউ উড বি অ্যাফ্রেড টু বি ইন দ্য ওয়ান প্লেস উইথ হিম, তার সঙ্গে একই জায়গায় থাকা তুমি তো ভয়ই পেয়ে যাবে, তুমি অবশ্যই ভয় পাবে। ইউ উড বি অ্যাফ্রেড টু বি ওয়ান ইন দ্য ওয়ান প্লেস উইথ হিম, তুমি তার সঙ্গে একসাথে থাকতে ভয় পাবে। দেয়ার ইজ নট এ ওয়েপন হি ডাজ নট নো দ্য ইউজ অফ, এখনো এমন কোনো অস্ত্র নেই যার ব্যবহার সে জানে না। অ্যান্ড অ্যাজ টু স্ট্রেংথ, আর যদি তার শক্তির কথা বলো, হিজ মাসলস আর অ্যাজ হার্ড অ্যাজ দ্য বোর্ড স্ল্যাপস ব্যারেল, তাহলে তার মাসেলগুলো কেমন না এই বোর্ডের মতো শক্ত। অর্থাৎ ওই যে ব্যারেলটা আছে, এই ব্যারেলটার ওপরে, ব্যারেলের ওপরের যে অংশটা হয়, জানো যে একটা ঢাকা দেওয়ার যে অংশ হয় সেটা যথেষ্ট শক্ত হয়। সেটা যদি খুব সম্ভবত এখানে যে ব্যারেলটা রয়েছে সেটা কাঠের ব্যারেল, তাই জন্য তার উপরে একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডে হচ্ছে খুব জোরে করে ধাক্কা দিচ্ছে, মানে হাতে থাপ্পড় মারছে এবং বলছে এই বোর্ডটার মতোই হচ্ছে তার মাসেলগুলো শক্ত। ইজ হি অ্যাজ ব্যাড অ্যাজ দ্যাট, বলছে সে কি এতটাই বেশি ফিউরিয়াস, এতটাই বেশি ভয়ঙ্কর? সার্জেন্ট জানতে চাইছে এতটাই কি খারাপ সে, অর্থাৎ এতটা ভয়ঙ্কর কি সে? হি ইজ দেন, হ্যাঁ এরকমটাই। ডু ইউ টেল মি সো, তুমি কি তাই বলছো? এবারে ম্যান বলছে দেয়ার ওয়াজ আ পুয়ার ম্যান ইন আওয়ার প্লেস, আ সার্জেন্ট ফ্রম ভ্যালিভ্যাগন,
ইট ওয়াজ উইথ এ লাম্প অফ স্টোন হি ডিড ইট। তাহলে বলছে, এবার দেখো সে যথেষ্ট ভাবে সার্জেন্টকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। সে বলছে দেয়ার ওয়াজ এ পুয়ার ম্যান ইন আওয়ার প্লেস, আ সার্জেন্ট ফ্রম ভ্যালওয়াগন। এই যে পুয়ার ম্যান কথাটার মানে বুঝতে হবে, এখানে পুয়ার ইকোনমিক সেন্সে পুয়ার নয়, পুয়ার ম্যান মানে দুর্ভাগা। বলছে আমাদের ওখানে একজন সেরকম দুর্ভাগা মানুষ ছিল, আ সার্জেন্ট ফ্রম ভ্যালওয়াগন। বলছে সেই সার্জেন্টটা কোথাকার ছিল না, ভ্যালি ভগনের একটা সার্জেন্ট ছিল। ইট ওয়াজ উইথ এ লাম্প অফ স্টোন হি ডিড ইট, একটা পাথরের টুকরো দিয়ে সে কিন্তু কাজটা করেছে। তার মানে দ্য অ্যাক্ট অফ কিলিং এর কথা বলা হচ্ছে। তাহলে ওই যে সার্জেন্ট সেও কিন্তু তাকে ধরার চেষ্টা করছিল, আর সে ওই সার্জেন্টকে হত্যা করেছে কি দিয়ে, কোনো অস্ত্রেরও তার দরকার হয়নি, এক টুকরো পাথর নিয়েই সে কাজটা করে ফেলেছে। তার মানে the man actually is trying to describe the ferociousness of that particular person। তাহলে ওই লোকটার মধ্যে যে কতটা ভয়ানক ব্যাপার আছে, কতটা ভয়ঙ্কর হতে পারে এই লোকটা, সেটাই কিন্তু বারবার সার্জেন্টের কাছে দেখানোর চেষ্টা করছে ওই লোকটি, যাতে সার্জেন্ট ভয় পায়। সার্জেন্ট বলছে আই নেভার হার্ড অফ দ্যাট, এরকম কিছু তো আমি কখনো শুনিনি। ম্যান বলছে অ্যান্ড ইউ উডন্ট সার্জেন্ট, তুমি এরকম কোনো কিছু শুনবেও না। ইট ইজ নট এভরিথিং দ্যাট হ্যাপেন্স গেটস ইনটু দ্য পেপার্স, যে যা কিছু ঘটে সব কিছুই কিন্তু কাগজে ছাপা হয় না। তার মানে সে বলতে চাইছে যে তুমি যে বলছো তুমি শোনোনি, নাই শুনতে পারো, তার কারণ হচ্ছে ওই লোকটা যা কিছু করে বেড়াবে সবকিছুই যে পেপারে আসছে এমনটা তো নয়। ইটস ভেরি ট্রু স্টেটমেন্ট ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। যদি আমাদের কথাও বলি, আমাদেরকে মনে রাখতে হবে যে সবকিছু কিন্তু সত্যি সত্যিই পেপারে আসে না। মানে এমন অনেক ঘটনাই কিন্তু আমাদের চোখের আড়ালে ঘটে যায়, যেগুলো কিন্তু খবরে আসে না, কিন্তু ঘটনাগুলো ঘটছে। খবর কাগজে আসার মতো ঘটনার অনেক ধরনের পলিটিক্স থাকে, অনেক ধরনের রাজনীতি থাকে, সেগুলো আমরা জানি, সেগুলো এখানকার আলোচনার বিষয় নয়। কিন্তু যে কথাটা সে বলতে চাইছে যে সবকিছুই কিন্তু যে খবরের কাগজে ছাপা হবে এমনটা তো নয়। অ্যান্ড দেয়ার ওয়াজ এ পুলিশম্যান ইন প্লেন ক্লোথস টু, আর সেখানে একজন পুলিশম্যানও ছিল সাধারণ জামা কাপড়ে। ইট ইজ ইন লিমেরিক হি ওয়াজ, আর এটা কোথাকার ঘটনা না, লিমেরিকের ঘটনা। ইট ওয়াজ আফটার দ্য টাইম অফ দ্য অ্যাটাক অন দ্য পুলিশ ব্যারাক অ্যাট কিলমেলক। তাহলে বলছে এটা কোন সময়ের কথা বলছি না, যখন পুলিশ ব্যারাকে হামলা হয়েছিল। অর্থাৎ ব্যারাক মানে হচ্ছে, ব্যারাক ইজ এ প্লেস ফর দ্য আর্মিজ, আর্মিরা যেখানে থাকে, সেই বাংলায় বলতে গেলে সেনা ছাউনি। তাহলে সেরকম জায়গাতেই হচ্ছে এরকম ঘটনাটা হয়েছিল। এই যে কিলমেলক বলে জায়গাটা, বলছে সেই কিলমেলকে যে অ্যাটাকটা হয়েছিল, ওই সেনা ছাউনিতে যে আক্রমণটা ঘটেছিল, এটা সেই সময়কার কথা। মুনলাইট জাস্ট লাইক দিস, এরকমই চাঁদের আলোর হবে ওয়াটার সাইড, আর এরকমই একটা জলের ধারে একটা জায়গা। তাহলে সে এমফাসাইজ করতে চাইছে যে এরকম জায়গায় দাঁড়িয়ে ওই লোকটার অপেক্ষা করা, এটা কিন্তু খুবই বিপজ্জনক। কেন বিপজ্জনক সে বারবার বলছে যে এরকম একই রকম ঘটনা কিন্তু লিমেরিকেও ঘটেছে। প্লেন ক্লথসে একজন পুলিশম্যান তাকে ধরার চেষ্টা করছিল, সেও বলছে এরকমই মুনলিট নাইট ছিল। এই যে সার্কামস্ট্যান্সটাকে, দুটো সার্কামস্ট্যান্সকে প্যারালালি জয়েন করে দেওয়া, যে দুটো একই রকম ঘটনা, অর্থাৎ সে বারবার সার্জেন্টকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে যে আপনি যার জন্য দাঁড়িয়ে আছেন সেই লোকটা মোটেই কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়, খুবই ভয়ানক একজন ব্যক্তি। তাই জন্য সে কিন্তু দুটো সার্কামস্টেন্সকেও পাশাপাশি দেখো একই রকম ভাবে দেখানোর চেষ্টা করছে, দুটো পরিস্থিতি, যে এরকম চাঁদের আলো ছিল, এরকমই ওয়াটার সাইড, এরকমই জলের ধারের একটা জায়গা। নাথিং ওয়াজ নোন ফর সার্টেন, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা কিন্তু কেউ জানেনি। তাহলে বলছে যে মোটামুটি এরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশম্যানটা মারা গেছে, নাথিং ওয়াজ নোন ফর সার্টেন। তো স্বাভাবিক ব্যাপার যে এরকম একটা যদি মানুষ এরকম ধরনের একটা ক্রাইম বা এরকম ধরনের একটা জঘন্য কাজ করে থাকে, তাহলে সেটা সে স্বাভাবিকভাবে সবার সামনে করবে না। তো এটাই হচ্ছে মানে স্বাভাবিকভাবে প্রত্যাশিত যে সবার সামনে সেই কাজটা হবে না। তাই জন্য বলছে নাথিং ওয়াজ নোন ফর সার্টেন, সবকিছু মানে কোনো কিছুই সেরকম ভাবে পরিষ্কারভাবে জানা যায়নি। ডু ইউ সে সো, সার্জেন্ট বলছে তুমি কি তাই বলছো? ইট ইজ এ টেরিবল কান্ট্রি টু বিলং টু, বলছে দেশটা খুব ভয়ঙ্কর একটা জায়গা হয়ে গেছে বসবাসের জন্য। ম্যান বলছে দ্যাট ইজ সো ইনডিড, হ্যাঁ তাই। ইউ মাইট বি স্ট্যান্ডিং দেয়ার লুকিং আউট দ্যাট ওয়ে, থিঙ্কিং ইউ স হিম কামিং আপ দিস সাইড অফ দ্য ওয়ে অ্যান্ড হি মাইট বি কামিং আপ দিস আদার সাইড। তাহলে বলছে তুমি হয়তো ওখানে দাঁড়িয়ে থাকবে, ওই দিকে দেখতে থাকবে, ভাববে যে ওই পথ দিয়ে ও হয়তো আসবে, সে পয়েন্ট একদিকে হাত দেখাচ্ছে,
সে দিয়ে বলছে যে তুমি হয়তো ভাবছো ওই দিকে দিয়ে আসবে, অ্যান্ড হি মাইট বি কামিং আপ দিস আদার সাইড। আবার অন্যদিকে হাত দেখিয়ে বলছে সে হয়তো ঠিক তার উল্টো দিক দিয়ে চলে আসবে। অ্যান্ড হি উড বি অন ইউ বিফোর ইউ নিউ হোয়ার ইউ ওয়্যার। এবং তোমার কোনো কিছু বুঝে ওঠার আগেই সে তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক আছে, এই লাইনটা এইভাবেই পড়তে হবে যে অ্যান্ড হি উড বি অন ইউ বিফোর ইউ নিউ হোয়ার ইউ ওয়্যার, মানে তুমি কোথায় আছো কিভাবে আছো জানার আগেই সে তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ হি ইজ আ ভেরি কুইক অ্যাটাকার, খুব তাড়াতাড়ি সে অ্যাটাক করতে পারে। আর কি না, খুব চতুর এবং চালাক, খুব ধূর্ত। তুমি হয়তো ভাববে সে একদিক দিয়ে আসছে, কিন্তু সে অন্য দিক দিয়ে চলে আসবে, আর তোমার কিছু করার আগেই সে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। সার্জেন্ট বলছে ইট ইজ এ হোল ট্রুপ অফ পুলিশ দে অট টু পুট হেয়ার টু স্টপ এ ম্যান লাইক দ্যাট। এবার কিন্তু সার্জেন্ট যথেষ্টভাবে ভয় পেয়েছে, তাই জন্য তিনি বলছেন ইট ইজ এ হোল ট্রুপ অফ পুলিশ দে অট টু পুট দেয়ার টু স্টপ এ ম্যান লাইক দ্যাট। এরকম একটা মানুষকে আটকানোর জন্য তাদের তো এখানে মানে এক দল পুলিশকে রাখা উচিত ছিল। তাহলে যেটা বলতে চাইছে যে অন্তত একদল পুলিশের এখানে থাকা উচিত ছিল যদি তাদের মানে এরকম একজন ব্যক্তিকে আটকাতে হয়। ম্যান বলছে বাট ইফ ইউড লাইক মি টু স্টপ উইথ ইউ আই কুড বি লুকিং ডাউন দিস সাইড, আই কুড বি সিটিং আপ হেয়ার অন দিস ব্যারেল। তাহলে কি বলছে না, যে যদি আপনি মনে করেন, বাট ইফ ইউ উড লাইক মি টু স্টপ উইথ ইউ, যদি আপনি চান আমি আপনার সঙ্গে এখানে অপেক্ষা করি, আই কুড বি লুকিং ডাউন দিস সাইড, আমি এদিকে লক্ষ্য রাখবো, আই কুড বি সিটিং আপ হেয়ার অন দিস ব্যারেল, আর আমি এখানে এই ব্যারেলটার উপরেই হচ্ছে বসে থাকবো। তখন সার্জেন্ট বলছে অ্যান্ড ইউ নো হিম ওয়েল টু, আর তুমি তো তাকে ভালো করেই চেনো। ম্যান বলছে আই উড নো হিম আ মাইল অফ সার্জেন্ট, বলছে 1 মাইল দূর থেকেও আমি তাকে চিনে ফেলবো সার্জেন্ট। মানে সে বলছে যে লোকটা এতটাই ভয়ানক এবং তার চেহারাটা এতভাবে তার মনে গেঁথে আছে, বলছে যে 1 মাইল দূর থেকেও আমি তাকে চিনে ফেলবো। সার্জেন্ট বলছে বাট ইউ উডন্ট ওয়ান্ট টু শেয়ার দ্য রিওয়ার্ড, তুমি নিশ্চয়ই পুরস্কারের ভাগ চাইবে না। তাহলে দেখো সার্জেন্টের মনে কিন্তু পুরস্কারের জন্য একটা লোভও রয়েছে। তার জন্য সে ভাবছে যে যদি এই লোকটাকে সঙ্গে নিয়ে আমি যার অপেক্ষা করছি তাকে যদি ধরি, তাহলে তো রিওয়ার্ডটা যা পাবো সেটা হাফ হাফ হয়ে যাবে। তো তিনি বলছেন, তাই জন্য আগে থেকে কনফার্ম হয়ে নিচ্ছেন, বাট ইউ উডন্ট ওয়ান্ট টু শেয়ার দ্য রিওয়ার্ড, তুমি নিশ্চয়ই ভাগ বসাবে না এটাতে। তখন বলছে ইট ইজ এ পুয়ার ম্যান লাইক মি দ্যাট হ্যাজ টু বি গোয়িং দ্য রোডস অ্যান্ড সিঙ্গিং ইন ফেয়ার্স টু হ্যাভ দ্য নেম অন হিম দ্যাট হি টুক আ রিওয়ার্ড। তাহলে কি বলছে না, ইট ইজ এ পুয়ার ম্যান লাইক মি, আমার মতো একজন হতদরিদ্র মানুষ, দ্যাট হ্যাজ টু বি গোয়িং দ্য রোডস অ্যান্ড সিঙ্গিং ইন ফেয়ার্স, যার কাজ হচ্ছে গান গেয়ে বেড়ানো রাস্তায় রাস্তায়, বা মেলায় হচ্ছে গান গেয়ে ঘুরে বেড়ানো। টু হ্যাভ দ্য নেম অন হিম অ্যান্ড দ্যাট হি টুক আ রিওয়ার্ড, সে কি চাইবে কখনো এরকম একটা লোকের ওপরে তার নাম আসুক এবং সে পুরস্কার পাক, অর্থাৎ পুরস্কারের প্রতি তার কোনো মোহমায়া নেই। সে বলছে এরকম একজন লোককে ধরিয়ে দিয়ে আমি পুরস্কার নেব, আমার মতো গরিব মানুষ, আমার পুরস্কারের কোনো প্রয়োজনীয়তা নেই। বাট ইউ ডোন্ট ওয়ান্ট মি, আমার মনে হয় আপনার আমাকে প্রয়োজন নেই। আই উইল বি সেফার ইন দ্য টাউন, আমি টাউনেই বোধহয় বেশি সেফ থাকতাম, বেশি সুরক্ষিত থাকতাম। ম্যান গেটিং আপ অন ব্যারেল, ব্যারেলের ওপর উঠে পড়ছে। অল রাইট সার্জেন্ট, ঠিক আছে। আই ওয়ান্ডার নাও ইউ আর নট টায়ার্ড আউট, যে আমার খুব আশ্চর্য লাগছে যে আপনি এখনো পর্যন্ত পরিশ্রান্ত হয়ে যাননি, আপনি ক্লান্ত হয়ে যাননি। ওয়াকিং আপ অ্যান্ড ডাউন দ্য ওয়ে ইউ আর, আপনি এই যে কাজটা করছেন এই রাস্তা ধরে বারবার হাঁটা যাওয়া আসা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আপনাদের যে কাজটা এটা খুব ক্লান্তিকর কাজ, কিন্তু আপনি এখনো ক্লান্ত হননি দেখে আমার খুব ভালো লাগছে। সার্জেন্ট বলছে ইফ আই এম টায়ার্ড আই এম ইউজ টু ইট, যদি আমি টায়ার্ড হইও তাহলেও কি বলছে না, আমি হচ্ছে এতে অভ্যস্ত হয়ে গেছি। অর্থাৎ তাদের যে কাজ, যে কাজটা পুলিশরা করে চলেছে, এটা খুবই সত্যি, তাদের কাছে এটা কিন্তু খুব একটা পরিশ্রমের কাজ, কিন্তু সেই কাজটা তারা করতে বাধ্য, এবং তাই জন্য তিনি বলছেন যে এই ক্লান্তির সঙ্গে আমি অভ্যস্ত, অর্থাৎ আমরা সবসময় এরকম ধরনের কাজ করে থাকি, তাই জন্য এটা আমার কাছে ক্লান্তিকর নয়। ম্যান বলছে you might have hard work before you tonight yet, sorry, you might have hard work before you tonight yet, তাহলে বলছে যে আজকেও কিন্তু আপনার সামনে এরকম ধরনের একটা খুব বড় পরিশ্রমের কাজ রয়েছে। টেক ইট ইজি ওয়াইল ইউ ক্যান, বলছে আপনি অত ভাবার দরকার নেই, এটাকে খুব সহজভাবেই নেবেন।
দের ইজ প্লেন্টি অফ রুম অফ হেয়ার অন দ্য ব্যারেল, বলছে ব্যারেলের উপর যথেষ্টই জায়গা রয়েছে, অ্যান্ড ইউ সি ফার্দার ওয়েন ইউ আর হায়ার আপ, আর আপনি যদি একটু উঁচুতে বসেন তাহলে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন। অর্থাৎ সে সার্জেন্টকে বলছে যে আপনি আসুন ব্যারেলের ওপরে এবং ব্যারেলের ওপরে বসুন। সার্জেন্ট বলছে মেবি সো, হ্যাঁ তুমি ঠিকই বলছো, তাই হবে। গেটস আপ বিসাইড হিম অন দ্য ব্যারেল, এবং তিনি ব্যারেলের ওপর উঠে পড়ছেন, ফেসিং রাইট, এবং ডান দিকে মুখ করে বসছেন। দে সিট ব্যাক টু ব্যাক, এবং তারা দুদিকে মুখ করে বসছে, এই জন্য দুজনের পিছনগুলো একসঙ্গে ঠেস দিয়ে, কারণ ব্যারেলের উপরে এত জায়গা নেই, তাই জন্য দুজন দুদিকে মুখ করে বসছে এবং তাদের পিঠগুলো ঠেসে রয়েছে। লুকিং ডিফারেন্ট ওয়ে, স্বাভাবিক ব্যাপার, তার মানে তারা দুজন দুটো ভিন্ন ভিন্ন দিকে তাকাচ্ছে, কোয়াইট অপোজিট, প্রত্যেকের বিপরীত দিকে তাকাচ্ছে। ইউ মেড মি ফিল আ বিট কুয়ার উইথ দ্য ওয়ে ইউ টকড, তুমি যেভাবে কথা বলো এটা খুব অদ্ভুত লাগছে আমার কাছে। তখন ম্যান বলছে গিভ মি এ ম্যাচ সার্জেন্ট, আমাকে একটা দেশলাই কাঠি দিন সার্জেন্ট, মানে দেশলাই দিন যাই বলো। হি গিভস ইট অ্যান্ড ম্যান লাইটস পাইপ, এবং সে তাকে সেটা দিচ্ছে এবং লোকটি কি করছে, একটা পাইপ জ্বালিয়ে নিচ্ছে। পাইপ তখনকার দিনে আমাদের যখন যেভাবে আমরা এখন সিগারেট খাই, মানে আমরা বলতে সোসাইটিতে অনেকেই স্মোক করে থাকে, তো সিগারেট যেরকম করে একটা খুব পপুলার এখন একটা স্মোকিং এলিমেন্ট, সেরকম করে কিন্তু পাইপ একটা সময়, এবং ইংল্যান্ডে পাইপটা কিন্তু খুব পরিমাণে প্রচলিত ছিল, তো তারা পাইপ জ্বালাচ্ছে। টেক এ ড্র ইয়োর সেলফ, আপনিও একটা নিন, ইট উইল কোয়াইট ইউ, এটা আপনাকে ঠান্ডা করবে। এটা অনেকেই বলে থাকে যে স্মোক করে লোকে টেনশন কমানোর জন্য ইত্যাদি ইত্যাদি, সেরকম একই ব্যাপার সেও বলছে যে এতে এটা আপনাকে শান্ত করবে। ওয়েট নাও টিল আই গিভ ইউ এ লাইট, আর অপেক্ষা করুন, আমি আপনার পাইপটা ধরিয়ে দিচ্ছি, আমি আপনাকে লাইটারটা দিয়ে ধরিয়ে দিচ্ছি, বাট ইউ নিড নট টার্ন রাউন্ড, আপনার ঘোরার দরকার নেই। তাহলে দেখো তারা দুজন দুদিকে ব্যাক সাইড করে বসে আছে, সিনটাকে ইমাজিন করো। তাহলে স্বাভাবিকভাবে যখন পাইপটা ধরাতে হবে, যেহেতু ম্যাচ বা লাইটারটা ম্যানের কাছে আছে, তাহলে ওনাকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ বাড়াতে হবে, তাই জন্য বলছে যে ওয়েট নাও টিল আই গিভ ইউ এ লাইট, আমি আপনাকে লাইটারটা মানে আহ, আপনার পাইপটা ধরিয়ে দেবো, আপনি অপেক্ষা করুন, বাট ইউ নিড নট টার্ন অ্যারাউন্ড, আপনার এদিকে ঘোরার প্রয়োজনীয়তা নেই। ডোন্ট টেক ইউর আই অফ দ্য কোয়ে ফর দ্য লাইফ অফ ইউ, বলছে জীবন চলে গেলেও ওদিক থেকে চোখ ঘোরাবেন না, তার মানে আপনি একটু পরিমাণ চোখ ঘোরালেই অনেক কিছু হয়ে যেতে পারে, তাই আপনি দৃষ্টি রাখুন, আপনি সেই কুয়ের দিকে, পোতাশ্রয়ের দিকে, যেদিক দিয়ে তার পালিয়ে যাওয়ার কথা, বা যেদিক দিয়ে আপনি ভাবছেন সে পালিয়ে যাবে, সেই দিকে আপনি চোখ করে রাখুন, আপনার এদিকে ঘোরার কোনো প্রয়োজনীয়তা নেই। সার্জেন্ট বলছে নেভার ফিয়ার আই উড নট, ভয় পাওয়ার দরকার নেই, আমি এরকম করব না। লাইট পাইপ দে বোথ স্মোক, এবং তারা পাইপটা জ্বালাচ্ছে এবং দুজনেই স্মোক করছে। ইনডিড ইট ইজ আ হার্ড থিং টু বি ইন দ্য ফোর্স, বলছে এটা তুমি ঠিকই বলেছো, এই ফোর্সে থাকা অর্থাৎ পুলিশে থাকা এটা কিন্তু খুব একটা কঠিন জিনিস। আউট এট নাইট অ্যান্ড নো থ্যাঙ্কস ফর ইট, সারা রাত ধরে বাইরে আছো আর এর জন্য কোনো ধন্যবাদও পাবে না তুমি। ফর অল দ্য ডেঞ্জার উই আর ইন, এবং সমস্ত ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। অ্যান্ড ইট ইজ লিটল উই গেট বাট অ্যাবিউজ ফ্রম দ্য পিপল, আর এখান থেকে আমরা তেমন বেশি কিছুই পাই না, যেটা পাই সেটা হচ্ছে কি অ্যাবিউজ ফ্রম দ্য পিপল, লোকেদের কাছ থেকে আমরা হচ্ছে অ্যাবিউজ বা গালিগালাজ পেয়ে থাকি। অ্যান্ড নো চয়েস বাট টু ওবে আওয়ার অর্ডার, স্যার আমাদের কাছে তো কোনো চয়েসও নেই, আমাদেরকে সবসময় আমাদের অর্ডারকে পালন করতে হবে, অর্থাৎ আমাদেরকে যা আদেশ দেওয়া হবে সেই আদেশের হুবহু পালন করতে হবে। ইটস ভেরি ট্রু ফর দ্য পুলিশম্যান, যারা পুলিশে কাজ করে তাদের জন্য এটা খুবই একটা আহ, খুব মানে কষ্টকর হলেও এটাই সত্যি যে তাদেরকে কিন্তু আদেশ যা দেওয়া হয়েছে সেটাই তাদেরকে পালন করতে হবে। এবং পরের লাইনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, বলছে অ্যান্ড নেভার আস্কড হোয়েন এ ম্যান ইজ সেন্ট ইনটু ডেঞ্জার, এবং আমাদেরকে তো কখনো জানানোও হয় না, কিছু বলাও হয় না, এবং তোমাকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে। ইফ ইউ আর আ ম্যারিড ম্যান উইথ এ ফ্যামিলি, বলছে এমন কি তুমি যদি একটা আহ, বিবাহিত লোক হও, যার হচ্ছে একটা ফ্যামিলি আছে, ঠিক আছে, সেটাও নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে, কিন্তু এই সমস্ত লোকেদের জন্য ম্যারিড ম্যান উইথ এ ফ্যামিলি যদি তুমি হয়ে থাকো, ইট ইজ আ হার্ড থিং টু বি ইন দ্য ফোর্স। তাহলে দেখো এই যে আগের হার্ড থিং ইন দ্য ফোর্স, সেইটার কথা বলছে যে তুমি যদি এরকম একজন লোক হও যার বিয়ে হয়ে গেছে এবং ফ্যামিলি আছে, তাদের জন্য এটা খুব কষ্টকর, কারণ
কখনো তোমাকে জানানো হবে না এবং তোমাকে আদেশের পালন করতে হবে, আর তোমাকে কিন্তু এরকম একটা ডেঞ্জারাস জায়গায় চলে যেতে হতে পারে। এবারে ম্যান সে গান করছে, হি ইজ আ ব্যালাড সিঙ্গার, সে প্রথম থেকেই বলেছে সে একটা ব্যালাড গাইছে। অ্যাজ থ্রু দ্য হিলস আই ওয়াক টু ভিউ দ্য হিলস অ্যান্ড স্যাম রক প্লেন আই স্টুড a while where nature smiles to view the rocks and streams on a matron fair I fixed my eyes beneath a fertile veil and see sang her song it was on the wrong of poor old Granuel। তা দেখো এটা খুব ফেমাস একটা ব্যালাড, অন্যতম আয়ারল্যান্ডে। তাহলে বলছে অ্যাজ থ্রু দ্য হিলস আই ওয়াক টু ভিউ দ্য হিলস অ্যান্ড স্যামরক, বলছে পাহাড়ি একটা রাস্তার মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম এবং সেখান দিয়ে যাওয়ার সময় আমার চোখে কি পড়লো, পাহাড়গুলো চোখে পড়লো। অ্যান্ড স্যামরক, স্যামরক হচ্ছে, স্যামরক একটা ধরনের গাছ, ঠিক আছে। এগুলোর তিনটে তিনটে করে হচ্ছে গোল গোল পাতা হয়ে থাকে, কাণ্ড থেকে পাতাগুলো বেরিয়ে যায়। এবং এই যে স্যামরক এটা কিন্তু আয়ারল্যান্ডের ন্যাশনাল এমব্লেম। তাহলে এই যে গানটা হচ্ছে এটা কিন্তু একটা স্বাধীনতা সংগ্রামীদের জন্য গান এবং তাদেরকে জাতীয়তাবোধ চেতনায় জাগিয়ে তোলার মতো একটা গান। তারপরেই বলছে আই স্টুড আ ওয়াইল ওয়্যার নেচার স্মাইলস টু ভিউ দ্য রকস অ্যান্ড স্ট্রিমস, একটা জায়গায় আমি দাঁড়ালাম যেখানে আহ, প্রকৃতি মন খুলে হাসছে। টু ভিউ দ্য রকস অ্যান্ড স্ট্রিমস কিসের জন্য, আর সেখানে আমি দাঁড়িয়ে কি দেখছি, পাথর এবং ঝর্ণাকে দেখছি। অন এ ম্যাট্রন ফেয়ার আই ফিক্সড মাই আইজ, তাহলে কি বলেছে, ম্যাট্রন, ম্যাট্রন হচ্ছে একজন বয়স্ক ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তি বলাটা ভুল, একজন বয়স্ক মহিলা। বলছে একজন সুন্দর দেখতে বয়স্ক মহিলা। আই ফিক্সড মাই আইজ বিনিথ এ ফার্টাইল ভেল, একটা উপত্যকার দিকে আমি যখন চোখ চোখ দিয়ে তাকাই তখন আমি সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম। অ্যান্ড সি স্যাং হার সং, এবং সে সেখানে গান করছে, কিসের গান, ইট ওয়াজ অন দ্য রং অফ পুয়ার ওল্ড গ্র্যানুয়েল। তাহলে সেই বয়স্ক বৃদ্ধ গ্র্যানুয়েলের প্রতি যে অত্যাচার বা যে অন্যায় হয়েছে সে তার গান গাইছে। গ্র্যানুয়েলকে, গ্র্যানুয়েল খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এবং এই গানটা যে নাটকের পরিপ্রেক্ষিতে কতটা বেশি গুরুত্বপূর্ণ, মানে এই গানটাকে কিন্তু অকারণে খালি কোনো একটা ব্যালাড সং হিসেবে এখানে দিয়ে দেওয়া হয়নি, এই গানটার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। গ্র্যানুয়েলকে আগে আমরা জেনে নিই। গ্র্যানুয়েল হচ্ছে খুব পপুলার একটা নাম আয়ারল্যান্ডে, ঠিক আছে। এই আয়ারল্যান্ডের রানী হিসেবে গ্র্যানুয়েলকে দেখানো হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি গ্র্যানুয়েলকে কুইন, আয়ারল্যান্ডের কুইন হিসেবে ধরে নেওয়া হয় এবং তাকে আনক্রাউন্ড ধরা হয়। তার কারণ হচ্ছে আনক্রাউন্ড মানে কি, অর্থাৎ যে রানী হতো আয়ারল্যান্ডের কিন্তু হতে পারেনি, অর্থাৎ এই যে ব্রিটিশ রুল, এই ব্রিটিশ রুল আসার পরে কিন্তু আয়ারল্যান্ডের মানুষের পরাধীনতা শুরু হয়ে গেছে। তাহলে সেখানে গ্র্যানুয়েলের প্রতি অন্যায় হয়েছে, অর্থাৎ কি হয়েছে না, এই যে ইংল্যান্ডের যখনই হচ্ছে আয়ারল্যান্ডের সমস্ত ক্ষমতার অধিকার করেছে তবে থেকে গ্র্যানুয়েল কিন্তু খুব একটা পপুলার নেম হয়ে গেছে আয়ারল্যান্ডে। তার কারণ হচ্ছে তারা মনে করে আয়ারল্যান্ডের লোকেরা যে এই গ্র্যানুয়েলই হচ্ছে তাদের রানী হতো, কিন্তু সে হতে পারেনি রানী। তার কারণ কি, ব্রিটিশরা হচ্ছে সমস্ত ধরনের অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং তাদের রাজাকেও হত্যা করেছে, এবং তারপরেই কিন্তু আয়ারল্যান্ড পরাধীন হয়ে গিয়েছে এবং ব্রিটিশদের পরাধীন হয়ে গেছে। তাই কারণে কিন্তু গ্র্যানুয়েল হচ্ছে আনক্রাউন্ড কুইন, অর্থাৎ আয়ারল্যান্ডের একজন রানী, সে আনক্রাউন্ড অবস্থায় রয়েছে, অর্থাৎ সে রানী হতে পারেনি, রানীর মুকুট সে কিন্তু পরতে পারেনি। এবং সেই যে তার প্রতি যে অন্যায় এবং অত্যাচার হয়েছে, অ্যাকচুয়ালি গ্র্যানুয়েল বা যে নামটা এখানে আমরা পেয়েছি, এই গ্র্যানুয়েল অ্যাকচুয়ালি একটা প্রতীক, অর্থাৎ স্বদেশের প্রতীক, তাদের দেশের প্রতীক, অর্থাৎ স্বাধীন আয়ারল্যান্ডের একটা প্রতীক কিন্তু বহন করছে গ্র্যানুয়েল। যেহেতু আয়ারল্যান্ডও পরাধীন তাই জন্য গ্র্যানুয়েলকেও দেখানো হচ্ছে যে সেও পরাধীন। তাহলে এই ধরনের যে গানগুলো, এগুলো কিন্তু যারা স্বদেশপ্রেমী এবং যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের কাছে এগুলো ছিল ইন্সপিরেশন এক একটা করে তাদের কাছে, এবং সেই কারণেই কিন্তু এই গানটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এবারে তখন সার্জেন্ট যে যে অ্যাকচুয়ালি ব্রিটিশদেরকে সার্ভ করছে, অর্থাৎ যারা মোনার্ক, বর্তমানে মোনার্ক কথাটা ভুল, যারা পাওয়ার হচ্ছে হোল্ড করছে, যারা এখন ক্ষমতায় আছে, তাদের হয়ে যে কাজ করছে সে নিশ্চয়ই এই ধরনের স্বাধীনতা সংগ্রামী গানকে পছন্দ করবে না। স্বাভাবিক ব্যাপার, ইন্ডিয়ার যে ফ্রিডম মুভমেন্ট
ভারতের ফ্রিডম স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও আমরা দেখেছি যারা স্বদেশী গান, স্বদেশ প্রেমীদের যে সমস্ত গান ছিল সেই গানগুলো যখন তারা গাইতো তাদের হচ্ছে তাদের কণ্ঠরোধ করা হতো এবং তাদেরকে অত্যাচার করা হতো। একই জিনিস তখন সার্জেন্ট যেহেতু ব্রিটিশদের হয়ে সার্ভ করছে, সে বলছে স্টপ দ্যাট, দ্যাট ইজ নো সং টু বি সিঙ্গিং ইন দিস টাইম। বলছে ওটাকে বন্ধ করো, এই গানটা এখানে গাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বা এটা সময় নয় এই গানটা গাওয়ার। ম্যান বলছে, ও সার্জেন্ট, আই ওয়াজ অনলি সিঙ্গিং টু কিপ মাই হার্ট আপ। আমি এটা গাইছিলাম কিসের জন্য? না, নিজের হৃদয়ে একটু তৃপ্তি আনার জন্য, বা হার্ট আপ মানে হচ্ছে মানে মনে আরো উৎসাহ আনার জন্য। ইট সিংস ওয়েন আই থিঙ্ক অফ হিম। বলছে যখন ওই লোকটার কথা ভাবি তখন আমি খুব ভয় পেয়ে যাই, বা পরিস্থিতিটা খুব মানে কি বলবো, অসহ্যকর হয়ে ওঠে বা ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং সেই রকম একটা পরিস্থিতিতে, ভয়ভীতিকর পরিস্থিতিতে নিজেকে উৎসাহিত করে রাখার জন্য আমি গানটা গাইছিলাম। টু থিঙ্ক অফ আস সিটিং হেয়ার, বলছে ভেবে দেখো আমরা এখানে বসে আছি, অ্যান্ড হি ক্রিপিং আপ দ্য ওয়ে মেবি টু গেট টু আস, যে আমরা তার জন্য অপেক্ষা করছি আর ও হয়তো হামাগুড়ি দিয়ে কখন আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, আর ওই লোকটা খুব ডেঞ্জারাস, বারবার ম্যান সেটা বোঝাতে চাইছে। আর ইউ কিপিং এ গুড লুক আউট, সার্জেন্ট জিজ্ঞেস করছে তুমি কি ঠিক করে নজর রাখছো? ম্যান বলছে আই অ্যাম ফর নো রিওয়ার্ড টু। বলছে আই অ্যাম, অবশ্যই আমি নজর রাখছি, ফর নো রিওয়ার্ড টু, আর আমি এর জন্য কোনো পুরস্কার চাই না। অ্যাম নট আই দ্য ফুলিশ ম্যান। বলছে আচ্ছা আমি কি খুব বোকা মানুষ নই? বাট ওয়েন আই স এ ম্যান ইন ট্রাবল, কিন্তু যখনই আমি কোনো মানুষকে এরকম সমস্যায় দেখি, আই নেভার কুড হেল্প ট্রাইং টু গেট হিম আউট অফ ইট, আমি নিজেকে রাখতেই পারি না তাকে সাহায্য না করে। অর্থাৎ সে বলতে চাইছে যে এটা তো খুব বোকামোর কাজ যে আমি তোমাকে সাহায্য করছি অথচ আমি কিন্তু কোনো পুরস্কার চাইছি না এর বদলে। তাই জন্য সে বলছে ইট সিংস ওয়েন আই থিঙ্ক অফ হিম, সরি আই বাট ওয়েন আই স এ ম্যান ইন ট্রাবল, যখনই এরকম কোনো মানুষকে আমি এরকম সমস্যায় পড়তে দেখি, আই নেভার কুড হেল্প ট্রাইং টু গেট হিম আউট অফ ইট, আর তাকে এই পরিস্থিতি থেকে বাইরে না নিয়ে আসা পর্যন্ত আমি নিজেকে আটকে রাখতে পারি না। হোয়াট ইজ দ্যাট, ডিড সামথিং হিট মি? বলছে কি হলো, আমার কি কিছু একটা কি আমাকে আঘাত লাগলো? অর্থাৎ একটা ভয়ভীতিকর পরিস্থিতি বা চমকে দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে রাবস হিজ হার্ট, এবং সে তার নিজের বুকে হচ্ছে হাত ঘষছে। পুটিং হিম প্যাটিং হিম অন দ্য শোল্ডার, সার্জেন্ট তখন তার কাঁধে হচ্ছে দুবার হাত দিয়ে চাপড়াচ্ছে, বা এইরকম ধরনের যেগুলো আমরা সাবাসি দেওয়ার জন্য করি। ইউ উইল গেট ইউর রিওয়ার্ড ইন হেভেন, তুমি কিন্তু স্বর্গে গিয়ে তোমার পুরস্কার পাবে। তাহলে অর্থাৎ একটা যে চিরকালীন যে একটা কনসেপ্ট রয়েছে আমাদের মধ্যে, একটা পাপ পুণ্যের যে ব্যাপার আমরা চিরকাল হিসাব করে থাকি, তাই জন্য সে বলছে যে তুমি যে এই যে মানুষকে এরকম ভাবে হেল্প করছো, এর পুরস্কার তুমি কোথায় পাবে? না স্বর্গে গিয়ে পাবে। আই নো দ্যাট সার্জেন্ট, বাট লাইফ ইজ প্রেশাস। তাহলে বলছে হ্যাঁ সে তো আমি জানি, সেটা আমি ভালো করেই জানি সার্জেন্ট, কিন্তু লাইফ ইজ প্রেশাস, জীবনটা কিন্তু মূল্যবান। তাহলে খুব ফিলোসফিক্যাল, ভেরি ফিলোসফিক্যাল ওয়ার্ডস বাই দ্য ম্যান, র্যাগড ম্যান। সে কিন্তু খুব একটা দার্শনিক কথা বলেছে। বলছে হ্যাঁ সে স্বর্গে গিয়ে তো পাবো বটে, কিন্তু জীবনটা তো খুব মূল্যবান। তাহলে দেখো মানুষ চিরকাল এই ধরনের যে কনসেপ্টে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করছে হেভেনে গিয়ে ভালো কিছু পাবো এটসেট্রা এটসেট্রা। তাহলে একটা জিনিস আমরা যদি প্রশ্ন করি যে যে লাইফটার কথা আমরা সার্টেনলি নিশ্চিত রূপে কোনো কিছু জানি না, সেই লাইফকে নিয়ে আনন্দ করার থেকে বর্তমান লাইফে আমার যখন লাইফটা জীবনটা আছে সেই জীবনে মনে হয় মজা করে নেওয়াটা ভালো। এটা সে ঠিক বলছে না, বাট এটাই মিন করতে চাইছে। ঠিক আছে, বলছে যে লাইফ ইজ প্রেশাস, জীবনটা কিন্তু আমার কাছে মূল্যবান। অর্থাৎ জীবন হারিয়ে গেলে তারপরে কি হবে সেটা তো আমি জানি না, কিন্তু বর্তমান জীবনটা কিন্তু আমার কাছে মূল্যবান। সার্জেন্ট বলছে ওয়েল ইউ ক্যান সিং ইফ ইট গিভস ইউ মোর কারেজ, যদি তোমাকে এই ধরনের গানটা আহ, সাহস যোগায় তাহলে তুমি এই গানটা গাইতে পারো। তাহলে ম্যান আবার গান গাইছে। হার হেড ওয়াজ বেয়ার, হার হ্যান্ডস অ্যান্ড ফিট উইথ আয়রন ব্যান্ডস ওয়ার বাউন্ড। তাহলে বলছে হার হেড ওয়াজ বেয়ার, তার নগ্ন মাথা, নগ্ন অর্থাৎ তার চুল এলোমেলো হয়ে গিয়েছে সেই কথাটাই বলছে, এবং তার চুলগুলোকে সুসজ্জিতভাবে বাঁধা নেই। হার হ্যান্ডস অ্যান্ড ফিট উইথ আয়রন ব্যান্ডস, এবং তার হাত পা গুলোকে কি দিয়ে বাঁধা হয়েছে? আয়রন ব্যান্ডস বা শেকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ওয়ার বাউন্ড, সেগুলো হচ্ছে বাঁধা হয়ে পড়ে আছে। অর্থাৎ
যে আয়ারল্যান্ডকে আমি বলেছি যে গ্র্যানুয়েল রিপ্রেজেন্ট করছে আয়ারল্যান্ডকে, এবং আয়ারল্যান্ডের যে বন্দি দশা, অর্থাৎ আয়ারল্যান্ড যে ফ্রি নয়, ফ্রিডম তাদের এখনো অ্যাচিভ তারা করতে পারেনি, সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে গ্র্যানুয়েলের এই হাত পা বাঁধা অবস্থাকে রিপ্রেজেন্ট করে। আর পেনসিভ স্ট্রেইন, তাহলে কি বলেছে না, আর স্পেন সরি আর পেনসিভ স্ট্রেইন অর্থাৎ তার যে এই দুঃখ ভরা গান, অ্যান্ড প্লেন্টিভ ওয়েল, এবং তার যে এই ভীষণ রকমের চিৎকার বা কান্না, মিঙ্গলড উইথ ইভিনিং গেল, যেটা সন্ধ্যার বাতাসে মিলিয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য সংস সি স্যাং উইথ মোর্নফুল এয়ার, আর সে কি গান গাইছে, দুঃখের গান গাইছে যেটা বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে। আই অ্যাম ওল্ড গ্র্যানুয়েল, আমি বয়স্ক গ্র্যানুয়েল, আমি বৃদ্ধ গ্র্যানুয়েল, হার লিপস সো সুইট দ্যাট মোনার্ক কিসড, এবং তার লিপসগুলো এক সময় কতই না কি ছিল, সুন্দর ছিল তার ঠোঁটগুলো, আর সেই কি সেই ঠোঁটে কে চুম্বন দিয়েছে না, যে রাজা ছিল। মোনার্কস কথাটার অর্থ হচ্ছে রাজা। সার্জেন্ট বলছে দ্যাট ইজ নট ইট, বলছে এটা এরকম ছিল না। আর গাউন সি ওর ওয়াজ স্টেইনড উইথ গোর, বলছে সে যে এই লাইনটা ছিল, দ্যাট ইজ ইট, ইউ মিসড দ্যাট, এই লাইনটা তুমি ছেড়ে গেছো, এটাও গানের মধ্যেকার একটা লাইন, যেটা কিন্তু ম্যান ছেড়ে গেছে, সেটা সার্জেন্ট তাকে অ্যাকচুয়ালি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কিন্তু ম্যান ইচ্ছে করেই এই লাইনটা গায়নি, এটা দেখার জন্য যে সার্জেন্ট এই গানটা জানে কিনা। কেন সার্জেন্ট এটা জানে কিনা গুরুত্বপূর্ণ, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। সে কিন্তু সার্জেন্টের মধ্যেকার যে দেশপ্রেম রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি সার্জেন্ট হিসেবে যে কাজ করছে সেও কিন্তু সেই দেশেরই মানুষ, কিন্তু সে ব্রিটিশ গভর্নমেন্টকে হচ্ছে সার্ভ করছে, তাদের হয়ে কাজ করছে। তাই জন্য আমাদের যে ম্যান, সে খুব ট্যাক্টফুলি, খুব কৌশলে সে দেখার চেষ্টা করছে যে আমাদের এই সার্জেন্টও সেই গানটা জানে কিনা। সে কিন্তু গানটা গেয়ে বলছে যে তুমি একটা লাইন ছেড়ে গেছো, হার গাউন সি ওর ওয়াজ স্টেইনড উইথ গোর, যে গাউনটা অর্থাৎ যে পোশাকটা সে পরে আছে সেটা কিসের স্টেইনড হয়েছে, সেটা কিসের দাগ, রক্তের দাগ লেগে রয়েছে। অর্থাৎ এই যে ব্রিটিশরা যে তাদেরকে পরাধীন করে রেখেছে, তার ফলে যে প্রচুর পরিমাণে রক্তপাত ঘটছে, অর্থাৎ মানুষের মৃত্যু হচ্ছে এবং মানুষের উপর অত্যাচারের মানে সীমাহীন যে অত্যাচার হচ্ছে, সেই মানুষের অত্যাচারের কারণে এবং সেই মানুষদের মৃত্যুর কারণে, ওই সমস্ত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যার কারণে কিন্তু গ্র্যানুয়েলের যে গাউন সেটা স্টেইনড উইথ গোর, অর্থাৎ রক্তের দাগে ভর্তি হয়ে গিয়েছে। তাহলে খুব মেটাফরিক্যাল, খুব একটা রূপক দিয়ে এটাকে হচ্ছে উপস্থাপন করা হয়েছে স্টুডেন্টদের সামনে, এটা বোঝানোর জন্য যে আয়ারল্যান্ডের বর্তমান পরিস্থিতি কি। তো সার্জেন্ট আমাদের কিন্তু গানটা জানে, সে বলছে যে তুমি এই লাইনটা ছেড়ে গেছো। ইউ আর রাইট সার্জেন্ট, সো ইট ইজ, হ্যাঁ তুমি ঠিক বলেছো, হ্যাঁ এরকমটাই ছিল গানের মধ্যে। তো বলছে বাট টু থিঙ্ক অফ এ ম্যান লাইক ইউ নোয়িং এ সং লাইক দ্যাট, বলছে কিন্তু তোমার মতো একজন লোক এই গানটা জানে। অর্থাৎ সে আবারও কিন্তু খোঁচা দেওয়ার চেষ্টা করছে, হৃদয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করছে, যে তোমার মতো লোক, তুমি তো ব্রিটিশ গভর্নমেন্টের হয়ে কাজ করো, তুমি কি করে এই গানটা জানলে। সার্জেন্ট তখন বলছে দেয়ার ইজ মেনি এ থিং এ ম্যান মাইট নো অ্যান্ড মাইট নট হ্যাভ এনি উইস ফর, তাহলে বলছে এরকম অনেক জিনিসই রয়েছে যেগুলো হয়তো মানুষ জানে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না, আবার এরকম অনেক জিনিস সে হয়তো করতে চায় না কিন্তু তাকে করতে হয়। ম্যান বলছে নাও আই ডেয়ার সে সার্জেন্ট ইন ইউর ইউথ ইউ ইউজ টু বি সিটিং আপ অন আ ওয়াল দ্য ওয়ে ইউ আর সিটিং আপ অন দিস ব্যারেল নাও অ্যান্ড দ্য আদার ল্যাডস বিসাইড ইউ অ্যান্ড ইউ সিঙ্গিং গ্র্যানুয়েল। তাহলে বলছে যে আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি সার্জেন্ট, যে নিশ্চয়ই তোমার যুবক বয়সে, যে আমি সাহস করেই এটা বলতে পারি যে তুমি এরকম আজকে যেভাবে এখানে বসে আছো সেরকম কোনো এক দেওয়ালের উপরে বসে থাকতে, আর কি করতে, অ্যান্ড আদার ল্যাডস, অন্যান্য বালকেরা তোমার সঙ্গে ছিল, অন্যান্য ছেলেরা, তোমরা আহ, হচ্ছে দেওয়ালের উপর বসতে, অ্যান্ড ইউ সিঙ্গিং গ্র্যানুয়েল, তুমি নিশ্চয়ই গ্র্যানুয়েলের গান গাইতে তখন। সার্জেন্ট বলছে আই ডিড দেন, হ্যাঁ তখন আমি করতাম। অ্যান্ড দ্য সান ভিয়েন ওয়াকড, আর তুমি নিশ্চয়ই এই গানটাও গেয়েছো, এটাও একটা গান, সান ভিয়েন ওয়াকড কথাটার মানে হচ্ছে পোর ওল্ড ওম্যান, ঠিক আছে, এটাও অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আয়ারল্যান্ডকে এরকম একটা কম্প্যারিজনের সঙ্গে দেখানো হয় যে পুওর ওল্ড ওমেন, সেটা কিন্তু আয়ারল্যান্ডের আরো একটা নামও। বলছে তুমি নিশ্চয়ই এই গানটাও জানো। তখন সার্জেন্ট বলছে আই ডিড দেন, হ্যাঁ একটা সময় এটাও গেয়েছি। অ্যান্ড দ্য গ্রিন অন দ্য কেপ, আর
ওই যে গ্রিন অন দ্য কেপ বলে আরো একটা গান আছে, তুমি নিশ্চয়ই সেটাও জানো। সার্জেন্ট বলছে দ্যাট ওয়াজ ওয়ান অফ দেম, হ্যাঁ যেগুলো গাইতাম তার মধ্যে এটাও একটা। ম্যান বলছে অ্যান্ড মেবি দ্য ম্যান ইউ আর ওয়াচিং ফর টু নাইট ইউজ টু বি সিটিং অন দ্য ওয়াল ওয়েন হি ওয়াজ ইয়ং অ্যান্ড সিঙ্গিং দোজ সেম সং, ইট ইজ এ কুইয়ার ওয়ার্ল্ড। তাহলে দেখো খুব জটিল একটা ধারণা। অর্থাৎ আমাদের যে এই ম্যান, র্যাগড ম্যান, সে কিন্তু বারবার আমাদের যে সার্জেন্ট তার মধ্যে স্বদেশিকতা, জাতীয়তাবোধ গড়ে তোলার চেষ্টা করছে। গড়ে তোলার প্রয়োজনীয়তা নেই, একটা সময় সেও ছিল, কিন্তু আজকে কোনো কারণে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে হোক বা যেভাবেই হোক সে কিন্তু আজকে ব্রিটিশদের হয়ে কাজ করছে। তার জন্য ম্যান তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তুমিও এই দেশেরই একজন। বলছে অ্যান্ড মেবি দ্য ম্যান ইউ আর ওয়াচিং ফর টু নাইট, আজকে রাতে তুমি যার প্রতি লক্ষ্য রাখছো, যাকে ধরার চেষ্টা করছো, ইউজ টু বি সিটিং অন দ্য ওয়াল, সেও হয়তো দেওয়ালে এরকম বসেছিল। ওয়েন হি ওয়াজ ইয়ং, সেও যখন ইয়ং ছিল, সেও হচ্ছে আহ এই গানগুলো গাইতো, সেও তোমার সঙ্গে এরকম দেওয়ালে বসতো অ্যান্ড সিঙ্গিং দ্য সেম সং, এই একই গানগুলো সেও গেয়েছে। ইটস এ কুইয়ার ওয়ার্ল্ড, এটা একটা অদ্ভুত বিশ্ব। তখন সার্জেন্ট বলছে ওয়েস্ট, চুপ করো, আই থিঙ্ক আই সি সামথিং কামিং, আমার মনে হয় আমি কাউকে একটা আসতে দেখছি। ও ইটস অনলি এ ডগ, আরে এটা তো একটা কুকুর। তাহলে সার্জেন্ট কিন্তু তার কথায় প্রথমে মনোযোগ দিচ্ছিল না। ম্যান কিন্তু বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে, বারবার আবার বলছে অ্যান্ড ইজ নট ইট এ কুইয়ার ওয়ার্ল্ড, এটা কি একটা অদ্ভুত দুনিয়া নয়? Maybe it is one of the boys you used to be singing with, that time you will be arresting today or tomorrow and sending him to the dock. তাহলে কি বলছে যে মেবি ইট ইজ ওয়ান অফ দ্য বয়েজ, এ নিশ্চয়ই ওই ছেলেগুলোর মধ্যে একজন, ইউ ইউজ টু বি সিঙ্গিং উইথ দ্যাট টাইম, যাদের সঙ্গে তুমি একসঙ্গে গান করতে ওই সময়, ইউ উইল বি অ্যারেস্টিং টুডে অর টুমরো, যাকে তুমি আজ নয় কাল অ্যারেস্ট করবে, অ্যান্ড সেন্ডিং ইনটু দ্য ডক, এবং তারপরে কোথায় পাঠিয়ে দেবে না কাঠগড়ায় পাঠিয়ে দেবে তার বিচারের জন্য। ডক মিনস এখানে ওই যে দ্য এনক্লোজার, ঠিক আছে, ওই যেই জায়গাটায় দাঁড়িয়ে বিচার করানো হয়, যেটাকে আমরা বাংলায় কাঠগড়া বলি, তাহলে সেখানে তুমি তাকে পাঠিয়ে দেবে, যেটা কিন্তু কোর্টে থেকে থাকে, কাঠগড়া বলা হয়। তো সার্জেন্ট বলছে দ্যাট ইজ ট্রু ইনডিড, হ্যাঁ অবশ্যই এটা সত্যি। তখন ম্যান বলছে অ্যান্ড মেবি ওয়ান নাইট আফটার ইউ হ্যাড বিন সিঙ্গিং, ইফ দ্য আদার বয় হ্যাড টোল্ড ইউ সাম প্ল্যান টু ফ্রি দ্য কান্ট্রি, ইউ মাইট হ্যাভ জয়েন্ড উইথ দেম। বলছে এরকমটাও তো হতে পারতো, অ্যান্ড মেবি ওয়ান নাইট, হয়তো একদিন রাতে, আফটার ইউ হ্যাড বিন সিঙ্গিং, তুমি এরকম ধরনের একটা গান গেয়েছিলে, সেই গানটা গাওয়ার পরেই ইফ দ্য আদার বয়, আরো একজন যে ছেলে যাকে তুমি আজকে ধরার জন্য এত উতলা হয়ে রয়েছো, সে হয়তো কি করতো, হ্যাড টোল্ড ইউ সাম প্ল্যান, সে হয়তো তোমাকে তার কিছু পরিকল্পনা জানাতো। দে হ্যাড, যে ধরনের পরিকল্পনাগুলো তারা করেছে বা তাদের যে পরিকল্পনা রয়েছে দেশকে স্বাধীন করার জন্য, সাম প্ল্যান টু ফ্রি দ্য কান্ট্রি, এই দেশকে স্বাধীন করার জন্য যে ধরনের পরিকল্পনা তারা করেছে, ইউ মাইট হ্যাভ জয়েন্ড উইথ দেম, তুমি হয়তো তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে, অ্যান্ড মেবি ইট ইজ ইউ মাইট বি ইন ট্রাবল নাও, আর তাহলে হয়তো আজকে তোমাকেও সমস্যায় পড়তে হতো। তাহলে বলছে যে যে ছেলেটিকে তুমি আজকে ধরার চেষ্টা করছো, হয়তো একদিন সেই ছেলেটার সঙ্গে তুমি একসাথে গান গেয়েছো, আর হয়তো দেখা যেত যে কোনোদিন হয়তো এই গানগুলো গাওয়ার পর সে তোমাকে তাদের কোনো পরিকল্পনা বলতো এই দেশকে স্বাধীন করার জন্য, আর তুমি হয়তো তাদের সঙ্গেই যোগ দিয়ে দিতে, সঙ্গ দিতে, তুমি হয়তো এরকমটা করতে। সার্জেন্ট বলছে ওয়েল, হু নোজ, হ্যাঁ কে জানে, হয়তো হতে পারতো, বাট আই মাইট, হতেই পারতো এরকমটা। আই হ্যাড এ গ্রেট স্পিরিট ইন দোজ ডেজ, ওই সমস্ত দিনে আমার মধ্যে একটা উৎসাহ ছিল, একটা উত্তেজনা ছিল। তাহলে দেখো বারবার এইভাবে কিন্তু ম্যান বারবার কি করছে, সার্জেন্টের সাইকিক একটা জায়গায়, একটা মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু তার মনের গভীরে যাওয়ার চেষ্টা করছে যে তোমার মধ্যেও দেশপ্রেম, জাতীয়তাবোধ ছিল, তুমিও কিন্তু ওই ছেলেটার মতো আজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের মুক্তির জন্য লড়াই করতে পারতে, কিন্তু তুমি কি করছো, তুমি ব্রিটিশ গভর্নমেন্টকে সার্ভ করছো, তুমি তাদের হয়ে কাজ করছো, এটা কিন্তু তাকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো পরবর্তী ভিডিওতে আমরা আর এর যেটুকু অংশ বাকি থাকলো সেটা শেষ করব।